নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রি ৯টার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই ছোটবেলায় প্রমথ চৌধুরীর একটা চমৎকার গল্প পড়েছিলাম। সেই গল্পটার নাম হচ্ছে মন্ত্রশক্তি। মন্ত্রশক্তির বলে একজন সামান্য লেঠেল কিভাবে অসামান্য হয়ে উঠতে পারে, এই গল্পের সার কথা ছিল সেটাই। আর যে লেঠেলকে নিয়ে এই চমৎকার কাহিনীটি, তার নাম ছিল ঈশ্বর পাটনি। গল্পের একেবারে শেষে এসে প্রমথবাবু লিখছেন, ঈশ্বরের গায়ে যিনি ভর করেন তাঁরই নাম মন্ত্রশক্তি, অর্থাৎ দেবতা। শুধু লাঠি খেলাতে নয়, পৃথিবীর সব খেলাতেই, যথা সাহিত্যের খেলাতে, পলিটিক্সের খেলাতে তিনিই দিগ্বিজয়ী হন যার শরীরে এই দৈব শক্তি ভর করে। এ শক্তি যে কি, যার শরীরে তা নেই তাঁরা জানেন না, আর যাদের শরীরে আছে তারাও জানেন না। আজকে লোকসভায় দীর্ঘ 101 মিনিট ধরে রাহুল গান্ধীকে দেখে, তার ভাষণ শুনে আমার এই ঈশ্বর পাটনির কথা মনে পড়ে গেল। কোন মন্ত্রশক্তি রাহুল গান্ধীকে এইভাবে বদলে দিয়েছে বা দিতে পারে, আমি তা বলতে পারবো না। কিন্তু আজকে রাহুলকে যে ভাষণ দিতে শুনলাম, যেভাবে মাথা ঠান্ডা রেখে সরকার পক্ষের বারে বারে বাধা দানকে উপেক্ষা করে নিজের যা বলার ছিল, রাহুল সেসব কথা এত গুছিয়ে বলছিলেন যে আমার নিজের কানকেই অবিশ্বাস লাগছিল। নিশ্চয়ই আপনারা যারা দেখেছেন তাদেরও একই প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক। তার কারণ রাহুল গান্ধী কিন্তু সংসদীয় রাজনীতিতে আছেন নয় নয় করে আজ 20 বছর হয়ে গেল। কিন্তু তাঁর এই মূর্তি, বক্তা হিসেবে তার এই চেহারা আজ যেন একটা আশ্চর্য রকম পরিণত এবং পরিবর্তিত ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়েছিল। রাহুল গান্ধী যা বলেছেন তার সঙ্গে আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন। কেননা এখন গোটা বিষয়টা এত মেরুকৃত যে কেউ আর বিষয়ের গভীরে না ঢুকে একটা লোককে আমি পছন্দ করি না অপছন্দ করি তার নিরিখে নিদান দিতে শুরু করি। এতৎ সত্ত্বেও রাহুল গান্ধীকে যারা গাল দেবার দেবেন, যারা সমর্থন করার করবেন, আমি এই দুটোর কোনোটাতেই ঢুকছি না। কেননা আমি জানি এটা একটা অনর্থক বিতর্ক তৈরি করে। আমি কেবল আমার এই দীর্ঘ 43 বছরের সাংবাদিক জীবনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে রাহুলের আজকের এই পারফরমেন্সটাকে মূল্যায়ন করার চেষ্টা করব। প্রথম কথা হলো,
একজন বিরোধী নেতা বক্তব্য রাখছেন এবং তাকে বাধা দিতে প্রধানমন্ত্রী স্বয়ং একবার নয় দুবার, চেন প্রধানমন্ত্রী নন, সাক্ষাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী উঠে দাঁড়াচ্ছেন এবং প্রতিক্রিয়া জানাচ্ছেন, এ দৃশ্য ভারতীয় সংসদে শেষ কবে দেখা গেছে আমি তো বলতেই পারবো না। আর শুধু নরেন্দ্র মোদীই বা কেন, তার মন্ত্রিসভার তাবড় সব মন্ত্রী, কখনো সেটা রাজনাথ সিং, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনো কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কখনো পরিষদীয় মন্ত্রী কিরণ রিজিজু। রাহুল এক একটা প্রশ্নের অবতারণা করছেন, আর এরা বিরক্ত হয়ে ক্রুদ্ধ হয়ে নিজেদের আসনে দাঁড়িয়ে রাহুলের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করছেন। প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লোকসভার অধ্যক্ষের কাছে প্রোটেকশন প্রার্থনা করছেন, এমন অভূতপূর্ব, অবিশ্বাস্য, অপ্রত্যাশিত দৃশ্যও এর আগে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। সংসদের আজকের মতো অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরেও দেখলাম নরেন্দ্র মোদী মন্ত্রিসভার দুজন হেভিওয়েট মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব, সঙ্গে কিরণ রিজিজু, এবং গতকাল না পরশুদিন নরেন্দ্র মোদী আর জওহরলাল নেহরুর মধ্যে তুলনা টেনে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া চতুর্বেদী সাহেব একসঙ্গে রাহুলের বিরোধিতায় বসে পড়লেন। একজন বিরোধী দলের নেতার কাছে এর চেয়ে বড় স্বীকৃতি সংসদীয় গণতন্ত্রে আর কিছুটি হতে পারে বলে আমি মনে করি না। তার কারণ তিনি কি বললেন সেটা বড় কথা নয়, যা বললেন তাতে ভিমরুলের চাকে ঢিল পড়ল কিনা এবং পড়ার পরে ট্রেজারি বেঞ্চের প্রতিক্রিয়া কি দাঁড়ালো, সেই মূল্যমানেই কিন্তু আজকের রাহুলের এই ভাষণের বিচার করা উচিত বলে আমি মনে করি। রাহুলের ক্ষেত্রে এই মেটামরফোসিস বা মন্ত্রশক্তি যাই বলুন না কেন, এটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে তার আজকের পারফরম্যান্স সেই কারণেই সবাইকে বিস্মিত করেছে। সেই বিকেল 3টে থেকে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টুইটারে, রাহুল গান্ধী ছাড়া আর কোনো বিষয়ে চর্চা হচ্ছে না। ইউটিউবওয়ালারা তো একেবারে তাদের পোয়াবারো। শুধু তাই নয়, মেইন স্ট্রিম টেলিভিশন মিডিয়ার একটা অংশ দেখলাম এই বিতর্কটাকে ইগনোর তো করতে পারেইনি,
বরং বারে 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 সেটা দেখিয়ে চলেছে। এর চেয়ে বড় স্বীকৃতি নেতা হিসেবে তার 20 বছরের জীবনে রাহুল কখনো পেয়েছেন বলে মনে হয় না। রাহুল দীর্ঘদিন যাবৎ একজন রেটিসেন্ট পলিটিশিয়ান বলে সকলের মনে হতো। তিনি এই আছেন, এই নেই, সংসদে অনিয়মিত। 20 বছরের সংসদের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে তিনি খুব একটা বিশেষ উৎসাহ নিয়ে সংসদে হাজির থাকেননি। এমনকি সংসদীয় সব বিতর্কে যোগদানও করেননি। অনেকটা তাকে দেখে গোড়ার দিকে মনে হতো যেমন মনমোহন সিং সম্পর্কে বলা হয়েছিল তিনি হলেন একজন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। রাহুলকে দেখলেও মনে হতো এই বেচারাও একজন অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান। নেহাত বংশের দীপশিখাটি জ্বালিয়ে রাখতে হবে বলে মা সোনিয়ার অনুরোধ রাখতে তিনি ভোটের রাজনীতিতে নেমেছেন, যদিও তার হৃদয়টা বোধহয় এখানে নেই। তার ফলে রাহুল গান্ধী কি বললেন, কোথায় কি মন্তব্য করলেন, এটা নিয়ে বাকি কেউ খুব একটা গুরুত্ব দিত না, খোদ কংগ্রেসিরাই দিত না। রাহুল গান্ধীর এই ল্যাকাডাইজিক্যাল অ্যালুফ অ্যাপ্রোচ দেখে কংগ্রেসের অনেক তাবড় তাবড় নেতা দল ছেড়েও গেছেন। যেমন গোলাম নবী আজাদ গেছেন, যেমন হেমন্ত বিশ্ব শর্মা গেছেন, যেমন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গেছেন। এছাড়াও আরো খুঁজলে বেশ কয়েকটি নাম পাওয়া যাবে যারা রাহুলের নেতৃত্বে সম্পূর্ণ আস্থা হারিয়ে কংগ্রেস পরিত্যাগ করেছেন। আমার ধারণা আজ রাহুল গান্ধীকে এই নতুন অবতারে দেখার পরে তারা সবচাইতে বিস্মিত হবেন। হয়তো মনস্তাপও হবে কারুর কারুর যে কংগ্রেসটা না ছাড়লেই বোধহয় ভালো হতো। এই ইমেজটা নিয়েই রাহুল চলছিলেন, অনেক দিন ধরে চলছিলেন। তারপরে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে গোহারান হেরে যাওয়ার পর 2019-এ যেটুকু ভাবমূর্তি বাকি ছিল তাও ধূলিসাৎ হয়ে গেল। রাহুল গান্ধী উপহাসের পাত্র হয়ে উঠলেন বিরোধী শিবিরের লালু, পাঁচু, উড়ু, কাতু, মদনা জাতীয় নেতাদের। অর্থাৎ বিজেপির সর্বোচ্চ স্তরের নেতারা তার মতামত বা মন্তব্যকে আদৌ গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করতেন না। অমিত শাহ তো জনসভায় প্রকাশ্যে উপহাস করে তাকে রাহুল বাবা বলতেন। রাহুল গান্ধী সচেতনভাবে তার সেই ইমেজ মেকওভারের চেষ্টা শুরু করলেন প্রথম
4000 কিলোমিটার রাস্তা পদব্রজে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটে। আমার নিজের ধারণা, গজদন্ত মিনার থেকে নেমে ওই ক্লেশ সহ্য করে রাহুলের যে পদযাত্রা, সেটাই তাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ভারতবর্ষ কি বস্তু, একেবারে নিচুতলার মানুষেরা কি চায়, তাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন হতাশা, প্রতিদিন একটু একটু করে এসব জানতে তিনি একদিন নিজের অজান্তেই একজন পরিণত রাজনীতিক হয়ে উঠলেন। এরপরেও তিনি একটা দ্বিতীয় দফার ন্যায়যাত্রা করেছেন বটে, কিন্তু তাতে খুব একটা যে উদ্বৃত্ত লাভ কিছু হয়েছে আমি সেটা বলতে পারবো না। কেননা ওই ন্যায়যাত্রাটি হয়েছিল প্রধানত বাসে চড়ে, এবং বোঝাই যাচ্ছিল যেহেতু দেশের পুরোটা অংশ প্রথম পদযাত্রায় কভার করা যায়নি, অতএব দ্বিতীয় ন্যায়যাত্রাটি হচ্ছে কিছুটা নিয়ম রক্ষা করতে। কিন্তু ধীরে ধীরে দেখা গেল একজন পরিণত রাজনীতিক হিসেবে রাহুল নিজেকে তৈরি করে ফেলেছেন, এবং এবার লোকসভার নির্বাচনী প্রচারে তার প্রথম পরিচয় আমরা পেলাম। সত্যি কথা বলতে কি, ইন্ডিয়া জোটের প্রথম যে বৈঠকে রাহুল গান্ধীকে লিডার অব দ্য অপোজিশন করার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হলো, তখনও আমার মনে দ্বন্দ্ব ছিল এত বড় একটা দায়িত্ব রাহুল পালন করতে রাজি হবেন কিনা। সেদিন কিন্তু সঙ্গে সঙ্গে রাহুল সম্মতিও জানাননি। সাংবাদিক বৈঠক করার সময় কংগ্রেস সভাপতি খাড়গেকে বলতে শোনা গেল একটু মজা করে যে এবার যদি রাহুল গান্ধী গড়িমসি করেন তাহলে দলের সভাপতি হিসেবে আমাকে তাকে হুইপ দিতে হবে। রাহুল পাশে দাঁড়িয়ে মৃদু হাসলেন, তার বেশি কিছু করেননি। সংসদের অধিবেশন শুরু হওয়ার ঠিক মুখে তিনি আমাদের অনেকেরই হিসেব গোলমাল করে দিয়ে এলওপি অর্থাৎ লিডার অব অপোজিশন হতে রাজি হলেন। আজকে রাহুল গান্ধী শুধু যে বিজেপিকে নিশানা করেছেন, যে যে বিষয়ে এর অবতারণা করলে বিজেপি অস্বস্তিতে পড়বে, বেছে বেছে শুধু সেই বিষয়গুলোই উঠিয়ে এনেছেন তাই নয়, তিনি নিজেকে আজ কংগ্রেসের নেতার বদলে বিরোধী জোটের নেতা হিসেবে সসম্মানে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই প্রসঙ্গে এমন একটা কথা বলেছেন যেটা রাহুল গান্ধীর মুখ থেকে কোনোদিন শুনতে পাবো ভাবিনি, কিন্তু তেমন একটা মন্তব্যই তিনি করেছেন। রাহুল বলেছেন, আমি যে এখানে দাঁড়িয়ে আছি
আমি কিন্তু একা আমি নই, আমার দুটো আমি আছে। একটা আমি লোকসভার কংগ্রেস সদস্য, আরেকটা আমি এই যে 234 জনের আমাদের জোট, আমি তাদেরও নেতৃত্ব করছি। ফলে অনেক বিষয়ে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ ইত্যাদিকে আমি পাশে সরিয়ে রেখে জোটের সার্বিক স্বার্থেরকেই প্রাধান্য দেব। আজকে আমি যে কথা বলছি সেটা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথা নয়, সেটা বিরোধী জোটের নেতার কথা। অবশ্যই কাকে লক্ষ্য করে রাহুলের এই বচন সেটা পরিষ্কার। তার চেয়েও বড় কথা, অষ্টাদশ লোকসভায় যেভাবে তাকে সংসদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে প্রায় 150 জন সাংসদকে 2 কক্ষ থেকেই বহিষ্কার করা হয়েছিল, সেটা তিনি মনে রেখেছেন এবং আজকে সুযোগ পেয়ে তিনি কিন্তু তার বদলা নিয়ে নিলেন স্পিকারকে সহবত শিখিয়ে। তিনি বললেন, আমার মধ্যে যেমন দুটো আমি আছে, তেমনি মাননীয় অধ্যক্ষ মহাশয় আপনার মধ্যেও দুটো সত্তা আছে। একটা সত্তায় আপনি সাংসদ, আরেকটা সত্তায় আপনি এই কক্ষের দণ্ডমুণ্ডের কর্তা, শেষ কথা, দ্য সুপ্রিম আরবিটার। আপনার উপরে এই সংসদে আর কেউ নেই। আপনি যখন নির্বাচিত হলেন তখন নিজের আসন ছেড়ে আমি প্রথমে প্রধানমন্ত্রীর কাছে গেলাম, তার সঙ্গে হ্যান্ডশেক করলাম, তারপর তারই সঙ্গে পিছন পিছন আপনাকে পৌঁছে দিলাম আপনার আসন পর্যন্ত। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার সঙ্গে আপনি যখন করমর্দন করলেন, সোজা হয়ে দাঁড়িয়ে সমানে সমানে পরস্পরের দিকে চোখে চোখ রেখে, আর প্রধানমন্ত্রী যখন হাত বাড়িয়ে দিলেন, আপনি একেবারে ঝুঁকে পড়ে প্রধানমন্ত্রীর সেই অভ্যর্থনা গ্রহণ করলেন। মাননীয় অধ্যক্ষ, এই সভায় কারুকে দেখে আপনার ঝুঁকে পড়ার দায় নেই, কেননা আপনিই হচ্ছেন এই কক্ষের সর্বাধিনায়ক। এমনকি স্পিকারকেও আত্মপক্ষ সমর্থনে দুটো কথা বলতে হলো। তিনি বললেন যে বয়স্কদের সামনে মাথা ঝোঁকানো, এমনকি প্রয়োজনে তাদের পদস্পর্শ করা, আর যারা বয়সে আমার চেয়ে কম তাদের সঙ্গে সমানে সমানে আচরণ করা, এটাই আমার সংস্কৃতি, আমার রুচি। আমি সেই কারণেই
প্রধানমন্ত্রীর সামনে নত হয়েছি। রাহুল আর খুঁচিয়ে ঘা করেননি, কিন্তু ওম বিড়লা আজকে জেনে গেলেন এই অষ্টাদশ লোকসভায় এবার তাকে অন্য ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হবে। জেনে গেলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান সকলে, এবং আজকে ইন্ডিয়া জোটের পক্ষে ত্রিমূর্তির যে ভাষণ শোনা গেল রাহুলের নেতৃত্বে, তার অব্যবহিত পরে মহুয়া মৈত্র এবং ডিএমকের এ রাজা, মনে হচ্ছিল যেন একটাই সিম্ফনির তিনটে বাজনা একই ছন্দে একই লয়ে বেজে চলেছে। কোনো কাউকে ছড়ি ঘোরাতে হচ্ছে না, স্পন্টেনিয়াসলি উঠে আসছে। আজকে সম্ভবত প্রথম ট্রেজারি বেঞ্চ বুঝতে পারল গত দুটি লোকসভার সঙ্গে এবারের লোকসভার মৌলিক তফাৎটা কোথায়, এবং হয়তো একথাও বুঝতে পারল যে 234 জনের যে সংঘবদ্ধ প্রতিরোধের ক্ষমতা, সেটাকে আগের মতো ফুৎকারে উড়িয়ে দেওয়া যাবে না। ফলে নতুন করে ভাবতে হবে সরকার পক্ষকে, কেননা একটা নতুন প্রতিপক্ষের আবির্ভাব হয়েছে এবারের লোকসভায়। ভালো থাকবেন, নমস্কার।